হ্যালো স্টুডেন্টস, দেখো আজকে আচ্ছা ব্রাইট লার্নিং হাউসে তোমাদের সবাইকে প্রথমে স্বাগত জানাই। তো দেখো আমাদের তো ইয়েটা চলছেই, ভেদ চ্যাপ্টারটা চলছে, ঠিক আছে। তো ভেদ চ্যাপ্টারটার আমাদের মোটামুটি যৌগিক ভেদটা আমি পড়ে দিয়েছি, জিনিসটা কি কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে, ডিসকাস করে দিচ্ছি। তো এই চ্যাপ্টারে মূলত আমরা মানে এই ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রবলেম সলভ করবো, ঠিক আছে। এবার যে পরপর ভিডিওগুলো আসবে সেগুলো হচ্ছে ভেদের উপর শুধু প্রবলেম সলিউশন আসবে, ঠিক আছে। তো আমি চেষ্টা করবো ম্যাক্সিমাম প্রবলেম সলভ করার। আর দেখো লেখার যে বিষয়টা, যেটা অঙ্ক কীভাবে লিখতে হয়, মাঝে মাঝে আমি লিখবো, মাঝে মাঝে কিছু অঙ্কে লিখবো, কিছু অঙ্কে লিখবো না, কারণ লিখতে গেলে তো সব অঙ্ক করানো যাবে না, মানে অনেক অঙ্ক যেহেতু করানো সম্ভব হবে না। তো চেষ্টা করবো যে অঙ্কটা বেরলি আমরা বোঝার চেষ্টা করবো, আমরা কনসেপ্ট ক্লিয়ারের বেশি চেষ্টা করবো, ঠিক আছে। ক্লিয়ার? তো চলো স্টার্ট করা যাক। তো দেখো এই যে অঙ্কটা দেওয়া আছে, প্রথমে আমরা এই অঙ্কটা বলছি, প্রয়োগ 18, ঠিক আছে। বলি যদি 5 জন কৃষক, দেখো ভালো করে দেখেন, আমাদের 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা জমির পাট কাটতে পারে, ঠিক আছে। তবে কতজন কৃষক 18 বিঘা জমির পাট 9 দিনে কাটতে পারে? কোশ্চেন আছে কতজন কৃষক 18 বিঘা জমির পাট 9 দিনে কাটতে পারবে, তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি বা কর, ঠিক আছে। তো এখানে কি কি দিয়েছে দেখো, আমি লিখছি। এখানে বলছে 12 জন কৃষক, খাতায় লিখো, ঠিক আছে। আমাদের স্টাইলটা তো তোমরা জানো, খাতায় অঙ্ক করতে হবে, ঠিক আছে। 12 জন কৃষক, 12 জন কৃষক আছে, ঠিক আছে। আর 18 প্রয়োগ চলছে, সরি 5 জন কৃষক, 5 জন কৃষক, দিন সংখ্যা হচ্ছে 12 দিন, আর 10 বিঘা জমি, এটা বলা। তবে বলা যে কতজন কৃষক 18 বিঘা জমি, 18 বিঘা জমি চাষ করতে হবে 9 দিনে, এটি হচ্ছে কোশ্চেন। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দুটো প্যারামিটার দেওয়া আছে, তিনটে প্যারামিটার, সরি তিনটে ভেরিয়েবল দেওয়া আছে। তিনটে ভেরিয়েবল কি, একটা হচ্ছে লোকের সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে দিনের সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, আর একটা হচ্ছে কাজের পরিমাণ দেওয়া আছে। এখানে কাজের পরিমাণটা কি, এখানে কাজের পরিমাণটা হচ্ছে বিঘা জমি। কাজ নানা রকম হতে পারে, জল ভরা হতে পারে, গর্ত খাঁটা হতে পারে, পড়ানো একটা কাজ হতে পারে, সিনেমা করা একটা কাজ হতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে যেটা দিয়ে জমিটা কাজ ধরেছে। এবার আমাকে দেখতে হবে তিনটে যে প্যারামিটার আছে এদের মধ্যে যে রিলেশনশিপটা ভেদ তত্ত্ব অনুযায়ী, ঠিক আছে, সেটা কি। তুমি নিজে কোশ্চেন করো, আমি যদি দিন কনস্ট্যান্ট রাখি, দিনটাকে আমি ধ্রুবক রাখি, তাহলে কাজের পরিমাণের সঙ্গে লোকের সংখ্যা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? যদি কাজ বাড়ে লোক বাড়াতে হবে, একই দিনে করতে চাই। ধরো একটা কাজ আছে, ইনকেস 5 দিনে ওই কাজটা করতে 10 জন লোক লাগে, আমি 5 দিনেই করতে চাইছি, কাজটা যদি বাড়িয়ে দিই, সেম কাজ না, বেশি কাজ করতে চাইছি। ধরো এরকম একটা জমি আছে, এই জমিটা 5 দিনে যদি আমি চাষ করি, 5 দিনে ডেতে, তাহলে আমার 10 জন লোক লাগে। সাপোজ নাও আমি জমিটাকে বাড়িয়ে দিলাম, এরকম বড় করে দিলাম, ঠিক আছে। আমি 5 দিনেই করতে চাইবো, এখন আমার লোক কি 10 জনে হবে? আমাকে 10 জন লোক হবে না, অবশ্যই না, কারণ জমি বেড়ে গেছে, তাহলে আমার এটা 20 বা 30 জন লোক লাগে। তার মানে আমি দেখছি যে আমার যদি কাজ বাড়ে, দিন কনস্ট্যান্ট রাখি, কাজের পরিমাণটা বেড়ে যায়, তাহলে অবভিয়াসলি আমার লোকের পরিমাণ বাড়ানো। তার মানে আমি এখান থেকে বলতে পারি, ধরো লোকের সংখ্যাটাকে, যেহেতু ম্যান আমি এম দিয়ে লিখছি, দিনের সংখ্যাটাকে আমি ডে দিয়ে লিখছি, আর কাজকে যদি আমি ডাব্লু দিয়ে ডিনোট করি, ইফ ডাব্লু, তাহলে আমি দেখতে পাচ্ছি যে তোমার ডাব্লু মানে ওয়ার্ক, এটা হচ্ছে বাড়লে লোক বাড়ছে, তাহলে ওয়ার্ক ভ্যারিয়াস অ্যাজ এম, ঠিক আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে ওয়ার্ক হচ্ছে মেনের সঙ্গে লোক সংখ্যার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, যখন ওয়েন ডি হচ্ছে কনস্ট্যান্ট, মানে ডেজ হচ্ছে কনস্ট্যান্ট। আবার ধরো এই একই কাজ আমি 10 জনে করতে চাইছি, 10 জন, আমার এই ক্ষেত্রে এই কাজটার ক্ষেত্রে আমি কাজটা করতে চাইছি 10 জন দিয়ে, 10 জন লোক এটা 5 দিনে করে, আমি কাজটা বাড়ালাম, কিন্তু আমি এখানে লোক 10 জনই আছে আমার হাতে আই ডোন্ট হ্যাভ মোর দেন 10 পিপল, ঠিক আছে। সো অনলি আই হ্যাভ
মানে all what I have that is only 10 people, ঠিক আছে, বোঝা গেল? 10 জনই আছে, জমি বেড়ে গেছে। তাহলে আমি কি এই 10 জন লোককে দিয়ে আগে যেমন 5 দিনে করাচ্ছিল আমি কি 5 দিনে পারবো? না, আমি লোক তো বাড়াতে পারছি না। তাহলে স্বাভাবিক আমার দিন বেড়ে যাবে, 5 দিনটা হয়ে যাবে 7 দিন কি 8 দিন, এরকম কিছু একটা হয়ে যাবে। 5 দিন আর হবে না। জমি বাড়লে আমার দিন বেড়ে যাচ্ছে কখন? যখন লোক ফিক্সড। ঠিক আছে, তাহলে আমার ওয়ার্ক হচ্ছে কি হচ্ছে, ওয়ার্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, তো ওয়ার্ক যেটা আছে না, ওয়ার্ক হচ্ছে আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল কিসের সঙ্গে? দিনের সঙ্গে। জমি বাড়লে আবার দিন বেড়ে যাচ্ছে ডের সঙ্গে, ডেটা আমি বড় হাতে দিনই, যখন এম কনস্ট্যান্ট। ক্লিয়ার? এইবার আমি যদি এই দুটো রিলেশনকে মার্জ করে দিই বা দুটোকে কম্পোজাইট করে দিই, ঠিক আছে, জয়েন্ট ভেরিয়েশন নিই, আমি যদি জয়েন্ট ভেরিয়েশন নিই, তাহলে জয়েন্ট ভেরিয়েশনের যে থিওরেম অনুযায়ী, জয়েন্ট ভেরিয়েশনের থিওরেম অনুযায়ী আমি কি লিখতে পারি? জয়েন্ট ভেরিয়েশনের যে উপপাদ্য অনুযায়ী আমি কি লিখতে পারি? উপপাদ্য অনুযায়ী বা থিওরেম অনুযায়ী আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি ভাই ডাব্লু মানে ওয়ার্ক ভ্যারিজ অ্যাজ এম ইন্টু ডি when মানে যখন, when বা যখন, যখন কেউ কনস্ট্যান্ট নয়, যখন এম অর্থাৎ মানুষের সংখ্যা ও ডি চলরাশি। মানুষের সংখ্যা এবং দিন দুটো চলরাশি। চলরাশি মানে হচ্ছে ভেরিয়েবল, nobody is constant। ঠিক আছে, none of them is constant, কেউ কনস্ট্যান্ট না। ঠিক আছে, তো যখন এবার আমি লিখতে পারবো। ঠিক আছে, তো এইখান থেকে আমি একটা জিনিস পাচ্ছি ভাই, তাহলে আমি যদি এই ভেরিয়েবল সাইনটা তুলতে হয়, আমাকে ইকুয়ালিটিতে কনভার্ট করতে হয়, তাহলে আমার কী করতে হবে? একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, ভেরিয়েবল কনস্ট্যান্ট। সেটা ধরো না কে ইন্টু এম ডি। ঠিক আছে, না এখান থেকে আমি আরেকটা জিনিস যেটা পাচ্ছি যে ভাই তাহলে ডাব্লু by m into d, that is a constant। w by m d equals to constant। এই জিনিসটা আমার দরকার হয়েছে। তাহলে আমি যদি বিভিন্ন সময় পরিবর্তন করি, এবার দেখো এখানে শর্ট ট্রিকের জন্য বলছি এটা, ঠিক আছে, আমি লংকে যাচ্ছি। তাহলে যখন জমির পরিমাণটা এত বড়, তখন ধরো এটা জমির পরিমাণ, এটা তো কাজ, জমির পরিমাণ, এটা ধরো W1 ওয়ার্ক, জমির পরিমাণ। তখন আমার মেন লাগছে ধরো M1, আর তখন আমার ডেজ লাগছে D1। যখন আমার জমির পরিমাণটা আর একটু বাড়ালাম, তখন আমার সাপোজ ওয়ার্কটা গেল ওয়ার্ক 2 W2, তখন ধরো আমার মেন লাগছে হচ্ছে লোক লাগছে M2, আমার ডেজ লাগছে D2। আবার আরও বাড়ালাম জমির পরিমাণটা, ছোটও করতে পারি, ঠিক আছে, হোয়াট এভার ইউ লাইক, ছোটও করতে পারো। তাহলে আমাদের এটা করলাম W3, তখন আমার এটা করলাম M3, এটা করলাম D3, এরকম করতে পারি, চেঞ্জ করছে, আমি ভ্যারি করে যাবে। তাহলে দেখো ওয়ার্ক W1 থেকে W2 হচ্ছে, মেন ওই জন্য ভেরি করে গেল, M2 হয়ে গেল, D1 D2 হয়ে গেল, নোবডি ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, সবাই কিন্তু ভ্যারি করছে। ওকে, না W2 যখন W3 হচ্ছে, নেক্সট টাইম তো M2 M3 হয়ে যাচ্ছে, D2 D3 হচ্ছে, নোবডি ইজ কনস্ট্যান্ট, অল আর ভ্যারিং। ঠিক আছে, সব কটা কিন্তু ভ্যারি করছে। ঠিক আছে, বাট দ্য থিং ইজ কি ওরা ভ্যারি করুক, ঠিক আছে, ভেরিয়েবলসগুলো তো ভ্যারি করবে, দ্যাটস ওয়াই দে আর ভেরিয়েবলস মানে হচ্ছে ভ্যারি করছে, ওরা চলরাশি, ওরা চলছে। বাট ওদের যে এই রিলেশনশিপ থেকে ওদের যে রেশিওটা আমি পাচ্ছি না, দ্যাট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। মানে আমি লিখতে পারি W1 বাই M1 বাই D1 ইকুয়ালস টু W2 বাই M2 D2 ইকুয়ালস টু W3 বাই M3 ইন্টু D3 ইকুয়ালস টু হচ্ছে K। এদের সবার যায়নি না W1 W2 W3 WN, n সংখ্যক টার্মস তুমি না তিনটে নিতে হবে, তার কোনো মানে নেই। ঠিক আছে, নট নেসেসারি যে তিনটে হবে। ঠিক আছে, তুমি যে কোনো টার্ম নিতে পারো, 4টে 10টা 20টা 20টা লক্ষ। ঠিক আছে, অলওয়েজ কী হবে না, তুমি কাজ অল্টার করছো, কাজের পরিমাণ অল্টার করছো, চেঞ্জ করছো, তোমার মেনের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে, আর ওদের মধ্যে যে ডেজটা আছে, ঠিক আছে, টাইম রিকোয়ার্ড টু ডু দ্যাট ওয়ার্ক, সেটা আমার চেঞ্জ হয়ে যাবে, এবং ওদের রেশিওটা যেটা হবে সেটা সবসময় কনস্ট্যান্ট হবে। এইটি হচ্ছে আমার খেলা হয়েছে। তো এই হচ্ছে যদি আমি বুঝে যাই। এইবারে দেখো এখানে অঙ্কে বলা আছে প্রথম ক্ষেত্রে
তো আমার এই অঙ্কে কি বলা যায়, 5 জন লোক 12 দিন, 5 জন মানে এটা হচ্ছে মেন, দিন মানে হচ্ছে 12, এটা হচ্ছে 10 বিঘা, এটা হচ্ছে কাজ ডাব্লিউ। তা আমি যদি এটাকে M1 D1 এটাকে W1 ধরি, এবার ধরো এইটা পরের কোশ্চেন হচ্ছে কতজন লোক লাগবে, তাহলে আমি ধর এটাকে ধরলাম M2, আর এটাকে ধরলাম 9টাকে হচ্ছে তোমার D2 দিন, আর 18 যে বিঘাটা যদি W2 ধরি, এবং এদেরকে আমি যদি ইকুয়েশনে পুট করে দিই, তাহলে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি ভাই W1 মানে হচ্ছে কত, W1 মানে হচ্ছে 10 বাই তোমার M1 টু D1, তো M1 হচ্ছে 5 ইন্টু D1 হচ্ছে 12 ইকুয়ালস টু W2 কত, W2 হচ্ছে 18 বাই M2 মানে হচ্ছে কত আমি জানি না, ওটা আমাকে বার করতে হবে, ইন্টু আমি পেয়ে যাচ্ছি হচ্ছে 9, D2 মানে হচ্ছে 9 হলো। সিম্পল ক্যালকুলেশন আমি যদি করি 9 9 দুগুণে 18, আমি এখানে কেটে দিচ্ছি আপাতত, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, তোমার সব কাটাকাটি হয়ে গেল, 5টা এখানে কাটাকাটি হয়ে গেল, তাহলে M2 এদিকে চলে গেলে M2 ইকুয়ালস টু হচ্ছে 12 চলে আসছে, ঠিক আছে। M2 ইকুয়ালস টু 12 চলে আসছে, ঠিক আছে। তার মানে আমার আনসার যেটা আসছে, কৃষকের যে সংখ্যা মানে মেন পাওয়ারটা যতজন লোক লাগবে চেয়েছিল সেটা 12, ঠিক আছে। তো এই হচ্ছে আমার অঙ্কটা করার একটা পদ্ধতি। আশা করি আমি বোঝাতে পারলাম তোমাদের। এটা জয়েন্ট ভেরিয়েশন অঙ্ক চলছে, ঠিক আছে। তো একটা অঙ্ক এটা হলো, তো আমরা চলে যাই দেখি 19এর অঙ্কটায় চলে যাই। 19এর অঙ্কটা কি বলছে আমরা দেখি, ঠিক আছে। আমি এখন শুধু অঙ্ক করবো, লেখার বিষয়টা আমরা পরে আসবো, ঠিক আছে। কারণ এখানে অঙ্কটা আগে বোঝা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বুঝে গেলে লেখার বিষয়টা করবো। আর লেখা এবং অঙ্ক যদি একসঙ্গে চাপিয়ে দিই মাথায়, তো ইউ উইল বি কনফিউজড কোনটা নিয়ে আগে ডিল করবো। ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড, দেন রিপ্রেজেন্টেশনটা অটোমেটিক্যালি চলে আসবে। এটা এমন কিছু ব্যাপার না অঙ্কে খুব লিখতেও কিছু হয় না। দেখো বলছে 19 নম্বর অঙ্কটা যদি দেখি আমরা, বলছে যদি 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারেন, তাহলে 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের কতদিন সময় লাগবে ভেক্টরকে পক্ষে নির্ণয় করে। আমি অঙ্কটা করবো না, কারণ এটা সেম অঙ্ক, ঠিক আছে। এটা তোমার নিজেরা করে নেবে, ঠিক আছে। এটা খুব একটা বড় অঙ্কটা, ইজি অঙ্ক। 20টায় যাই। এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে যখন জেড ধ্রুবক এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে যখন ওয়াই ধ্রুবক হলো 20টা। এমন ভাবে আছে যে y ইকুয়ালস টু 4 z ইকুয়ালস টু 5 হলে x 3 হয়, যখন y সমান 16 z সমান 25 তখন x এর মান নির্ণয় করি। তো তোমাকে প্রথমে রিলেশনশিপটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। রিলেশনশিপটা কি, x y এর সঙ্গে সরল ভেদে যখন z ধ্রুবক, তো আমি যেটাকে লিখি খাতায় দাঁড়াবে কি 20টা x y এর সঙ্গে সরল ভেদে, তাহলে x ভ্যারিয়াস y যখন z হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। z কনস্ট্যান্ট বা ধ্রুবক। আমি দেখো কখনো বাংলা কখনো ইংরাজি লিখছি, তোমরা এগুলো বুঝতে পারবে, এগুলো এমন কিছু না, ঠিক আছে। এটা একটা কেস। সেকেন্ড কেস কি বলছে, সেকেন্ড কেস বলছে দেখো, সেকেন্ড কেস বলছে এই এক্সটাই এক্স থেকে ওয়াই এর সঙ্গে সরল ভেদে থাকছে, আবার এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে যখন ওয়াই ধ্রুবক, ঠিক আছে। এক্স ভ্যারিয়াস 1/z when ওয়াই হচ্ছে তোমার ধ্রুবক, ঠিক আছে। হয়ে গেল, দুটো কন্ডিশন আমি পেয়ে গেলাম। এমন ভাবে আছে যে y সমান 4 z সমান 5 হলে x সমান 3, তাহলে প্রথম হলে যেটা বলছে একটা কেস y z আর x আমি ধরে নিই, তো একটা কেস ওরা বলছে y সমান যখন 4 z সমান 5 আর x সমান হচ্ছে 3, ঠিক আছে। তো বলে যখন y সমান 16 z সমান 25 তখন x এর ভ্যালু বার করতে চেয়েছে, বার করতে বলেছে, ঠিক আছে। তো একটা ওরা গিভেন, ফার্স্ট হচ্ছে এটা গিভেন ডেটা, এটা হচ্ছে আমার গিভেন ডেটা, ঠিক আছে। এটা থেকে এটা কেন দেওয়া আছে ভাই, এটা কেন দেওয়া আছে আগে আমি কোশ্চেনে করেছি। এটা দেওয়া আছে এই কারণে, সো দ্যাট তুমি কনস্ট্যান্টটা পাও। তুমি ভ্যারিয়েবলের যে ভেরিয়েবল কনস্ট্যান্ট, যেটা ভেরিয়েবল কনস্ট্যান্ট, ভেরিয়েবল কনস্ট্যান্ট না, আমি একটু ভুল বলে ফেললাম, এটাকে বলা হচ্ছে মানে ভেদ ধ্রুবক, ঠিক আছে। এটা হচ্ছে বলা হচ্ছে ভেদ ধ্রুবক, আমি নামটা ভুল বলে ফেলেছি, ঠিক আছে। ভেরিয়েবল না, ভেরিয়েশন কনস্ট্যান্ট, তাই জন্য হচ্ছে কি হলো কেসটা, ভেরিয়েবল মানে ভ্যারি করবে, যে ভ্যারি করবে সে আবার কনস্ট্যান্ট কি করবে, এটা হচ্ছে ভেরিয়েশন কনস্ট্যান্ট, ঠিক আছে। ভেরিয়েশন কনস্ট্যান্ট, ঠিক আছে। বা ভেদ ধ্রুবক, এই যে ভেদ ধ্রুবকটা আছে না, এইটা যাতে তুমি বার করতে পারো, এর ভ্যালুটা যাতে তুমি বার করতে পারো, তাই জন্য কিন্তু তোমাকে প্রথম যে গিটাটা যেটা দেওয়া থাকে, লেটস সি। তো দেখো এইখান থেকে আমি দুটো রিলেশনশিপ থেকে আমি কি বলতে পারি, যেহেতু তোমার এক্স ভ্যারিজেস ওয়াই যখন জেড কনস্ট্যান্ট, আবার বলা হচ্ছে এক্স ভ্যারিজেস 1/z যখন ওয়াই ধ্রুবক, তাহলে আমি এখানে জয়েন্ট করতে পারি এক্স ভ্যারিজেস ওয়াই ইন্টু 1/z, ঠিক আছে।
যখন কেউই কনস্ট্যান্ট না, আমি আর লিখছি না এখানে, ঠিক আছে। তো এখান থেকে আমি লিখতে পারি এক্স ইকুয়ালস টু ওয়াই বাই জেড, ক্লিয়ার, ইন্টু একটা কনস্ট্যান্ট আনতে হবে কে, যেটা কে হচ্ছে তোমার নন জিরো কনস্ট্যান্ট, নন জিরো কনস্ট্যান্ট কে, ঠিক আছে। কে হচ্ছে একটি নন জিরো কনস্ট্যান্ট, তুমি নিয়ে চলে এলে। তাহলে এখান থেকে তুমি ক্লিয়ার লিখতে পারো যে এক্স ইন্টু জেড বাই ওয়াই সমান হচ্ছে কে, এটা তুমি পেয়ে গেলে, ঠিক আছে। তাহলে তাহলে আমি যদি এইগুলোকে মানে এটা 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 যদি 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম ধরি এখন, ফর দ্য টাইম বিং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড ইট ক্লিয়ারলি, তাহলে আমি কি করতে চাইছি, আমি যদি এটাকে y1, এটাকে z1, এটা x1 এইভাবে করতে পারি, বা শুধু কনস্ট্যান্টের ভ্যালু করতে পারি। তা আমি এখানে এইভাবে পুট করতে পারো তুমি, যে যখন 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 বা পুটিং মানে বসিয়ে পাও, তাহলে পুটিং এক্স ইকুয়ালস টু এত, ওয়াই ইকুয়ালস টু ওটাও তুমি লিখতে পারো, ঠিক আছে। যাই হোক, তুমি এখানে লিখতে পারো যে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, তাহলে তুমি লেখো 1 নম্বর সমীকরণে তুমি এভাবে লিখতে পারো, ঠিক আছে। ডিপেন্ড করছে তুমি যেটা করছো, তোমাকে এটা এক্সপ্লেন করো। 1 নম্বর সমীকরণে এক্স ইকুয়ালস টু 4, সরি এক্স ইকুয়ালস টু 3, ওয়াই ইকুয়ালস টু 4 ও জেড ইকুয়ালস টু 5 বসিয়ে পাই, কি পাই, বসিয়ে কি পাই, তাহলে বসাই এক্স সমান 3 বসাই, জেড সমান 5 বসাই, আর ওয়াই সমান 4 বসাই, তাহলে কে এর ভ্যালু পাচ্ছি, কে এর ভ্যালু কত আসছে, 5 3 15/4, অর্থাৎ কে এর ভ্যালু আসছে 15/4, হয়ে গেল, একটা ভ্যালু পেয়ে গেল, ঠিক আছে, হয়ে গেল, ঠিক আছে। আবার আবার এই 1 নম্বর সমীকরণেই তুমি 1 নম্বর সমীকরণে তোমার এক্স তুমি বসাতে পারো, এক্স সমান ধরো তুমি x1 বা এক্স ড্যাশ, ওয়াই 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 তো দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু 16 ও জেড ইকুয়ালস টু 25 বসিয়ে পাই, কিভাবে তুমি এক্স হচ্ছে তোমার x1 ইন্টু ওয়াই হচ্ছে 16, জেড ইকুয়ালস 25 আর ইকুয়ালস টু কে, কে এর ভ্যালু তোমার কত বেরিয়েছে 15/4, কে এর ভ্যালু তুমি বসিয়ে দাও 15/4, তাহলে তুমি কাটাকাটি করো সিম্পল, তুমি এখানে x1 রাখো, তাহলে 15/4 ইন্টু 25/16 করে দাও, ঠিক আছে। কিছু ভুল করলাম নাকি কে জানে। কিছুটা ভুল করে দিচ্ছি মনে হচ্ছে, লেট মি সি, ওয়াই সমান 16 আছে, আচ্ছা ওয়াইটা নিচে হবে, এখানে ভুল হয়েছে, আচ্ছা এখানে জেড, জেড ওপরে হবে, জেড হচ্ছে 25, কারেক্ট, ওয়াই হচ্ছে 16, তাহলে এদিকে গেলে 16টা ওপরে যাবে আর 25টা নিচে আসবে, কারেক্ট। তো 5 3 15, 5 5 25, 4 4 16, ঠিক আছে। আলটিমেট কত আসছে, আলটিমেট আসছে x1 ইকুয়ালস টু 4 3 12/5, 4 3 12/5 মানে কত, 5 2 10, 2 15 2 5, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার, 2 15 2 5 হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। এইভাবে তুমি আলটিমেটলি x1 এর ভ্যালুটা বার করে নিলে, এটাই চেয়েছে আর কি অঙ্কে, ঠিক আছে। এইভাবে তোমার প্রবলেমগুলো সলভ করে যাবে একের পর এক, ঠিক আছে। তো আমি দুটো করলাম, দেখি আরেকটা করে দিচ্ছি, আরেকটা করে 21-এরটা করবো, এটা করা আছে বইতে, আমি এখানে তোমাদের বোঝানোর জন্য করছি। 21 আছে, 22 আছে, 23 আছে, ঠিক আছে, আমরা চেষ্টা করবো প্রত্যেকটাই। তো চলো দেখি যতগুলো করা যায় ম্যাক্সিমাম, চলো এখানে আমি মেনলি প্রবলেম সলভ করবো, ঠিক আছে। আচ্ছা এই ভিডিওটা না 18 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমার মনে হয় ভিডিওটা এখানে স্টপ করে দেওয়া উচিত, আমার নেক্সট ভিডিওতে আর চলে যাওয়া উচিত। তো দেখো, আচ্ছা ঠিক আছে, এই ভিডিওটা অঙ্কটা করে দিই, দেখো এই যে অঙ্কটা আছে 21-এরটা, 21-এর অঙ্কটা দেখো, 21 বলছে যদি এক্স বাই ওয়াই ভেরিয়েস এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স ভেরিয়েস এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ইটস আ ভেরি সিম্পল প্রবলেম, ঠিক আছে। গুণ করে দিলেই হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। কীভাবে হবে, তো দেখো আমি যদি অঙ্কটা লিখে এখানে বলে দিয়েছে, তো 21 অঙ্কটা এক্স বাই ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স প্লাস ওয়াই, আর একটা বলা আছে অ্যান্ড ওয়াই বাই এক্স ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এটা বলা আছে। দেন ইউ হ্যাভ টু শো, মানে দেখাতে হবে, দেখাও
যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা খুব সোজা। একইভাবে আমরা করবো এরকম, এই যে পার্টটা দেওয়া আছে এক্স বাই ওয়াই ভ্যারিজেস এক্স প্লাস ওয়াই, তাহলে এখান থেকে আমি যদি তুলতে হয় ভ্যারিজেস, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই, যেখানে তোমার কে ওয়ান ইকুয়ালস টু হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট হয়ে গেল। ঠিক আছে, বা অশূন্য ধ্রুবক যেটা খুঁজে লিখতে পারো। আবার পরের ইকুয়েশনটা যেটা আছে এটা ধরো 1 নম্বর নাম দিলে, আবার ধরো পরেরটা হচ্ছে ওয়াই বাই এক্স ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই, তো এখান থেকে তুমি লিখতে পারো ওয়াই বাই এক্স ইকুয়ালস টু কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, যেখানে আবার সিমিলারলি তুমি লিখবে কে টু ইকুয়ালস টু নন জিরো কনস্ট্যান্ট হলো, এটা নাম দিয়ে ধরো 2। তাহলে 1 নম্বর এবং 2 নম্বরের মধ্যে যদি আমি গুণ করি তাহলে তুমি লিখতে মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 উইথ ইকুয়েশন 2, বা 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশনের সঙ্গে গুণ করে পাই। তাহলে আমি লিখছি 1 নম্বর ইকুয়েশনে 2 নম্বর ইকুয়েশনে গুণ করলাম, এইভাবে লিখছি আমি। ঠিক আছে, পুরোটা লিখছি না এই মুহূর্তে, তুমি এবার লিখে নেবে। তাহলে কি পাবো, 1 নম্বর ইকুয়েশনের বাম পক্ষের সঙ্গে 2 নম্বর ইকুয়েশনের বাম পক্ষ এবং 1 নম্বর ইকুয়েশনের ডান পক্ষের সঙ্গে 2 নম্বর ইকুয়েশনের ডান পক্ষ গুণ করিয়া ওহাদের সমান করে পাই, এটাও তুমি লিখতে পারো। ঠিক আছে, এটা আরও বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, ওকে। তো আমি যেটা পাবো সেটা হচ্ছে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই পেয়ে যাবো। তাহলে দেখো এখান থেকে আমি এক্স এক্স কেটে দেবো, ওয়াই ওয়াই কেটে দেবো, তাহলে 1 ইকুয়ালস টু কে ওয়ান কে টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই পেয়ে যাবো। ঠিক আছে, তো এখান থেকে আমি ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে 1 ইকুয়ালস টু কে ওয়ান কে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কেন, কারণ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াই স্কোয়ার। তাহলে এইখান থেকে আবার তুমি কি পাবে, তুমি যদি এদিকে একদিকে রেখে দাও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর 1 বাই কে ওয়ান কে টু। এই 1 বাই কে ওয়াইটা কি, ইট ইজ নাথিং বাট এ কনস্ট্যান্ট। সো তুমি প্রুফ করে দিলে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ক্লিয়ার? তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, 3টা অঙ্ক আমি করে দিচ্ছি এখানে, এখানে কিছুই খুব একটা বোঝার কিছুই নেই, আমি লিখিনি, কারণ লিখতে গেলে অনেক টাইম লাগবে, আমি লিখিনি এই আর কি। তাই আমি অঙ্কটা কমে যাবে সংখ্যাটা। ঠিক আছে, আমার সলিউশনসগুলো তুমি দেখবে ওখানে আমি লিখে দিই সব। ঠিক আছে, যেগুলো আমি লিখে, কিছু অঙ্ক থাকে আমি লিখে দিই, দিয়ে এক্সপ্লেন করে দিই, যেমন ওই রে মার্টিনের সলিউশন যেটা চলছে, তো ওটা তুমি দেখতে পারো। আদারওয়াইজ তুমি এবার আমি জাস্ট এখানে এক্সপ্লেন করে যাচ্ছি, আমি প্রত্যেকটা অঙ্ক এখানে এক্সপ্লেন করার চেষ্টা করবো। তো চলো দেখা যাক, পরের ভিডিওতে যাই। এখানে ভিডিওটা ইতি করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।